নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে থেকে কিন্তু আমরা রাশিচক্রের 12টি রাশির প্রত্যেকটি রাশি জাতক বা জাতিকারা কি প্রকৃতির হয়ে থাকেন এবং তাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাদের সমস্যা সমাধানের জন্য কিরূপ প্রতিকার গ্রহণ করা উচিত, কোন দেবদেবীর আরাধনা করলে তারা প্রত্যেকে ভালো জীবনযাপন করতে পারবে বা সুফল পাবে এবং সমস্যার প্রতিকার অতি সহজে করতে পারবে, তা নিয়ে কিন্তু আলোচনা হবে। প্রত্যেকটি এপিসোডে এক একটি রাশি বা লগ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। রাশি ও লগ্ন উভয়ের উপর ভিত্তি করেই কিন্তু এখানে আলোচনা করা হবে। তাই আপনারা যদি এই ভিডিওগুলি দেখতে চান, অবশ্যই কিন্তু আমাদের যে প্লেলিস্ট রয়েছে জ্যোতিষের ওপর, সেখানে কিন্তু দেখতে পারেন। এছাড়াও এর আগেও কিন্তু প্রতিটি মুখী রুদ্রাক্ষ অর্থাৎ কত মুখী রুদ্রাক্ষের মাধ্যমে কি ধরনের ফল আপনারা পেতে পারেন, কি ধরনের সমস্যার সমাধান হতে পারে এবং সেই রুদ্রাক্ষ কিভাবে ধারণ করতে হয়, সমস্ত নিয়ম সমেত কিন্তু সেই ভিডিওগুলিতে বলে দেওয়া হয়েছে। তাই অবশ্যই যদি সেগুলো সম্পর্কে জানতে চান, সেই ভিডিওগুলি যদি দেখতে চান, রুদ্রাক্ষের যে প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে কিন্তু দেখতে পারেন। তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে মেষ রাশি বা লগ্ন নিয়ে। রাশি হচ্ছে আমাদের মন, অর্থাৎ আমাদের জন্মছকে যে ঘরে চন্দ্র অর্থাৎ চ অনিষ্কর বা চন্দ্র বা চ এই কথাটি লেখা আছে আপনাদের জন্মছকে, সেটিই কিন্তু আপনাদের রাশি। এবং যে ঘরে লং অথবা এক এই কথাটি লেখা আছে সেটি কিন্তু আপনাদের লগ্ন। লগ্ন থেকে আমাদের যে বিচার করা হয় সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবনে কি ঘটতে চলেছে সেটি কিন্তু বিচার করা হয়, এবং আমাদের যে অভিরূপ অর্থাৎ আমাদের যে ব্যবহার, তার মধ্যে কিন্তু লগ্নের যে প্রভাবটা সেটি বেশি দেখা যায়। আর চন্দ্র হচ্ছে আমাদের মনে কি চলছে, আমরা কি চাইছি, আমাদের চাহিদা কি, সেটা হচ্ছে কিন্তু চন্দ্র। তাই যদি কারোর রাশি যদি আপনি দেখে নেন যে সে মেষ রাশির, এবং তখন কিন্তু আপনি এটি বুঝে যেতে পারবেন যে সে কি চাইছে, তার মনে কি চলছে। কেউ কেউ দেখা যাচ্ছে বাইরে থেকে একরকম, ভেতর থেকে একরকম। তো এক্ষেত্রে কিন্তু তাদের রাশি ও লগ্নের যে বৈষম্য খুবই বেশি। তো সামনে থেকে সে দেখাচ্ছে খুব নরম মনের মানুষ, কিন্তু ভেতর থেকে যাচ্ছে খুব কঠিন। অথবা বাইরে থেকে দেখতে পাচ্ছেন সে খুব কঠিন মনের মানুষ, কিন্তু ভেতর থেকে সে খুব নরম। তো এখানে কিন্তু চন্দ্র আর লগ্নের কিন্তু ফারাকটা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে নক্ষত্রের প্রভাবও কিন্তু থাকে, তার উপরেও কিন্তু বৈশিষ্ট্যের এখানে তারতম্য ঘটে থাকে। তো সেগুলো নক্ষত্রের ব্যাপারটা আলোচনার বিষয় না, সেগুলির নক্ষত্রের আলোচনা কিন্তু আগামীতে যে পর্ব আসবে সেগুলিতে আলোচনা হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি ও লগ্নের জাতকদের সমস্যা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তারা কি প্রকৃতির হয়ে থাকে এবং তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেগুলো থেকে কি করে বাঁচতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। এবং সবশেষে কিন্তু জানাবো আপনারা কোন দেবদেবীর আরাধনা করবেন, যার ফলে কিন্তু আপনাদের জীবনের সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি সম্পূর্ণ বিষয় জানতে চান। তো মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ এবং এটি চর রাশি। আপনারা প্রত্যেকেই জানেন মেষ রাশির যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন মঙ্গলদেব, এবং মঙ্গলদেবও কিন্তু অগ্নিতত্ত্বেরই গ্রহ। তো এক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে, চর রাশি অর্থাৎ কি, চঞ্চল মন, তাদের কিন্তু স্থিরতা ভাব কিন্তু একটু কম। কোনো কিছু একটা ভেবে নিল যে এই কাজটা করব, সেই কাজটি কিন্তু সে চাইবে যত তাড়াতাড়ি সম্পূর্ণ করতে, এবং এর জন্য কিন্তু সে শ্রম ব্যয় করবে। এরকম বলছি না যে সে শর্টকাটে করতে চাইবে, সে শ্রম করতেও রাজি আছে। সে যেভাবেই হোক, যেন তেন প্রকারেণ সেই কাজটি সে করতেই চাইবে, এবং সেটি করার জন্য সে কিন্তু তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে দেবে। এবার যদি মঙ্গল যদি পীড়িত থাকে বা মঙ্গল যদি দুর্বল থাকে, সেটির প্রভাবে কিন্তু সেখানে তারতম্য হতে পারে। তাই আপনাদের যে রাশিপতি বা লগ্নপতি সেটি কোথায় আছে সেটি দেখার প্রয়োজন আছে। অগ্নিতত্ত্বের যেহেতু গ্রহ, তাদের কিন্তু মাথাটা একটু গরম প্রকৃতির হয়, অর্থাৎ কোনো কিছুতে কিন্তু হঠাৎ করে রেগে যেতে পারে বা চটে যেতে পারে। এখানেও সেম, যদি মঙ্গল যদি খারাপ পজিশনে থাকে বা খারাপ পরিস্থিতিতে থাকে, এক্ষেত্রে কিন্তু বদমেজাজি হয়ে যায় তারা। বদমেজাজি হলে কি হবে, যেটি রাগের যে পরিমাণ, রাগ যদি একটি কন্ট্রোলে অর্থাৎ একটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটি কিন্তু অবশ্যই ভালো, কিন্তু সেটি যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন কিন্তু সেটি বদমেজাজ হয়ে যায়। এটি কিন্তু হয়ে থাকে যদি মঙ্গলের প্লেসমেন্ট খারাপ হয়ে থাকে এবং লগ্নে যদি অন্য কোনো খারাপ গ্রহ এসে থাকে, তখন কিন্তু এটি দেখতে পাবেন। এছাড়াও আপনারা জানেন যে মেষ রাশি থেকে পঞ্চম ঘর কি হচ্ছে, পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি, এবং সিংহ রাশির যে অধিপতি রবি, সেটি কিন্তু মেষ রাশিতেই উচ্চস্থ হয়ে থাকে। তাই রবিও যদি আপনাদের ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু মঙ্গল অটোমেটিক্যালি কিন্তু ভালো ফল দেবে, এবং অবশ্যই রবির সঙ্গে তার কোনো কানেকশন থাকতে হবে। আর যদি রবিও যদি খারাপ অবস্থা
অবস্থায় থাকে এবং মঙ্গলও যদি খারাপ অবস্থায় থাকে, এক্ষেত্রে কিন্তু সর্বাধিক অশুভ ফলে কিন্তু পাবেন। এই ধরনের যে ব্যক্তিরা তারা কিন্তু বিশেষ করে যদি মঙ্গল ও রবি ভালো অবস্থায় থাকে এবং সেই সঙ্গে যদি গুরুও ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু সরকারের কোনো উচ্চতম আসনে কিন্তু তারা স্থান পেয়ে থাকে বা কোনো উচ্চ পদস্থ চাকরি এইসব জায়গায় কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু সাফল্য অর্জন করতে পারে। যদি রবি কোনোরূপভাবে খারাপ অবস্থায় থাকে কিন্তু মঙ্গল ভালো আছে এবং বৃহস্পতিও ভালো আছে, সেক্ষেত্রে তার চাকরিটা হয়ে গেল, সেখানে কিন্তু সুনাম অর্জন করতে কোথাও না কোথাও কিন্তু বাধা সৃষ্টি হয়ে থাকে। মেষ রাশির যে জাতক বা মেষ লগ্নের যে জাতক বা জাতিকারা, তারা কিন্তু নিজের মনের কথাকে বেশিক্ষণ চেপে রাখতে পারে না, তারা কোনো কিছু বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। তারা কিন্তু অটোমেটিক্যালি মনে যদি কাউকে পছন্দ হচ্ছে বা কাউকে চাইছে, সেটা কিন্তু সে জানিয়ে দেবে। কি হবে না হবে সেগুলো তারা অতটাও ভাবতে যাবে না, সে কিন্তু সেগুলো জানিয়ে দিতে চাইবে। অবশ্যই এখানে মঙ্গল এবং রবি দুটোরই কিন্তু বিচার করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিচার করতে হলে। যদি রবি মঙ্গল দুটোই ভালো পজিশনে থাকে, তাহলে অবশ্যই রবির যে রত্ন রুবি ধারণ করুন বা মানিক ধারণ করুন, অবশ্যই কিন্তু রবির সমস্ত সুফল পাবেন। যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে রবি না থাকে তবেই ধারণ করবেন। মঙ্গলের ক্ষেত্রেও সেম, যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে না থাকে তবেই একমাত্র কিন্তু লাল প্রবাল কিন্তু ধারণ করতে পারেন মঙ্গলের বল বৃদ্ধি করার জন্য। কিন্তু যদি 11 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বা 21 ডিগ্রির মধ্যেও বা 22 ডিগ্রির মধ্যেও থাকে, তাহলে কিন্তু কোনো প্রকার পাথরের প্রয়োজন নেই। এক্ষেত্রে যদি অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশ ভাবে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজন আছে রুদ্রাক্ষ বা কবচের মাধ্যমে প্রতিকার করার। এবার প্রশ্ন আসছে, যদি খারাপ ফল দেয় তার প্রতিকার কি করে করবেন? প্রথমেই বললাম কবচ এবং রুদ্রাক্ষ, এর পাশাপাশি আরাধ্য দেবদেবী। এখানে মঙ্গলের আরাধ্য দেবদেবী কিন্তু হচ্ছে মাতা বগলামুখী। তাই অবশ্যই যদি মাতা বগলামুখীর নাম নিতে পারেন, প্রতিদিন স্নান করার পর প্রণাম করে মাতা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন, তবে কিন্তু সুফল পাবেন। এবার ব্যাপার হচ্ছে মাতা বগলামুখীর মন্ত্র প্রত্যেকে জপ করতে পারবে কিনা। অবশ্যই মাতা বগলামুখীর মতো এরকম শক্তি দেবীর মন্ত্র জপ করার পূর্বে কিন্তু আপনার যে গুরুদেব আছে, যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, তার থেকে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ছাড়া কিন্তু এই ধরনের শক্তি মন্ত্র জপ করা প্রত্যেকের উচিত নয়, কারণ বীজ মন্ত্র যেগুলো আমরা জপ করি সেগুলো আমাদের নাভি থেকে উচ্চারিত হয়। এর ফলে কিন্তু কিছু আমাদের যে শরীরে সেটিতে কিন্তু কিছু সাইড এফেক্ট হয়ে থাকে। যদি সেটি সাইড এফেক্ট নয়, এর পেছনে অনেক কিন্তু যুক্তি রয়েছে, যদিও সেটি আলোচনার আলাদা বিষয়, তাই এটি নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করছি না, অন্য পর্বে আলোচনা করব যদি আপনারা জানতে চান। তো অবশ্যই এটি বলবো, আপনারা গুরুজনের বা আপনার যে দীক্ষা গুরু বা আপনার যে গুরু আছে বা পরিবারের যে গুরুদেব থাকে, ফ্যামিলি গুরু, তাদের কাছ থেকে অবশ্যই কিন্তু অনুমতি নিয়ে তারপর জপ করুন। এছাড়াও যেটি করতে পারেন, প্রত্যেকে করতে পারেন, প্রতি মঙ্গলবার দিন হনুমানজির, বজরংবলী হনুমানজির আরাধনা করুন, হনুমান চালিসা পাঠ করুন। এতেও কিন্তু মঙ্গলের বলাবল বৃদ্ধি হয়ে থাকে। অনুরূপভাবে যদি রবির যদি বলাবল বৃদ্ধি না থাকে, অবশ্যই সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম করার সঙ্গে সঙ্গে কিন্তু রবির যে অশুভত্ব সেই প্রভাবটা কেটে যাবে এবং রবির শুভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে পাবেন। মঙ্গলবার দিন মুসুর ডাল খান, এতেও কিন্তু মঙ্গলের বলাবল বৃদ্ধি পাবে। যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে তাহলে মুসুর ডাল এখানে খাবেন না। যদি অবশ্যই যদি ভালো অবস্থায় থাকে এবং দুর্বল অবস্থায় আছে, সেক্ষেত্রে মুসুর ডাল খেতে পারেন এবং লাল বস্ত্র পরিধান করলেও কিন্তু মঙ্গলের যে প্রভাবটা সেটি অনেকটা বেড়ে যাবে। তো আশা করি মোটামুটি কভার করতে পেরেছি মেষ রাশির জাতক এবং তাদের সমস্যার যে জিনিসগুলো হতে পারে সেগুলো নিয়ে। তো দেখা হবে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।